নমস্কার। অনেকদিন ধরে আমি এই দিদির মানে চ্যানেলটা আমি দেখি, খুব ভালো লাগে। আর উনি খুব সুন্দর করে কথা বলেন, খুব সুন্দর কথা বলেন। আর আজকে আমি দেখি কি তোমরা এনারই ভিডিও আমাকে সাজেস্ট করতেছো ইনস্টাগ্রামে যে দাদা কিছু বলেন, কি হচ্ছে ইন্ডিয়ায়, মানে আসলে কথা কি, উই ওয়ান্ট জাস্টিস। অবশ্যই আই ওয়ান্ট অলসো জাস্টিস। কারণ হচ্ছে ইন্ডিয়ান একটা মেয়ে ডক্টর, তিনি রেপ হয়েছে। এটা এটা মানে আরজি কর হসপিটালে, এটা খুবই মানে দুঃখজনক আর লজ্জাজনক, ধিক্কার জানাই। আমি এইটা বলতে চাই যে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, যে বা যারা এটার সাথে মানে রয়েছে। কোনো পলিটিক্যাল ইস্যু থাকলেও পলিটিক্যাল সেই যে বাবারা, যে দাদারা, তাদেরও যেন শাস্তি হয়, এটা আমি চাই। এটা আমার দাবি, এটা সমস্ত পৃথিবীর মানুষের দাবি। আমাদের বাংলাদেশের মানুষও অলরেডি রাস্তায় নামছে এইটা বলে যে উই ওয়ান্ট জাস্টিস। এটা কি হয়েছে, এটা জানি অন্য কোথাও না হয়। ঠিক আছে, ইন্ডিয়া বাংলাদেশ ভাই ভাই যে ভালোবাসার বন্ধন, এটা অটুট থাক, এটা সবসময় আমি চাই, অলওয়েজ চাই। তো আজকে ফুল ভিডিও দেখি, আর তার চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ। যাও, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ভিজিট করো, জলদি জলদি ভিজিট করো। অনেক সুন্দর সুন্দর ভালো ভিডিও মেক করে তিনি। ঠিক আছে, সো আমি তার অনুমতি না নিয়ে করে ফেলছি, বাট অনুমতি চেয়েছি, বাট তোমরা সাজেস্ট করেছো, তোমাদের ভরসায় ভিডিওটা শুরু করলাম। ঠিক আছে, আর আমি নতুন একটা চ্যানেল খুলছি, সেখানে যাও, একটু ভিজিট করো। সরকার লাইফস্টাইল নাম। আগের চ্যানেলটা খারাপ কিছু মানুষের চোখে পড়ছিল, বিদায় সেটা গেছে। আর এরা আমার চ্যানেল ভিজিট করেছে, থ্যাংক ইউ। আর ওখানে যে কমেন্ট করো, তাহলে তোমার ভিডিওতে আমি পরের ভিডিওতে নাম মেনশন করবো। তো চলো শুরু করি, লেটস গো। আজকের মিছিলের কথায় আসবো, কিন্তু তার আগে একটা সপাটে চড়ের কথায় আসি। আচ্ছা, আপনারা জানেন আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় যে মহিলা চিকিৎসকের উপরে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল। দেখো কত সুন্দর স্মার্টলি কথা বলে, মানে এটা শেখা উচিত আমার। ঠিক আছে, তো আর পলিটিক্যাল কোনো বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ ক্ষুদ্র মানুষ, পলিটিক্যাল সম্পর্কে কোনো জ্ঞান নাই। আর তোমাদের ইন্ডিয়ান পলিটিক্স, এটা আমার জেনেও কোনো লাভ নাই। তো দেখি কি হয়। নৃশংস অত্যাচার যার উপর করা হয়েছে, সেই মেয়েটির পরিবারের জন্য একটা ক্ষতিপূরণের কথা বলেছিল আমাদের রাজ্য সরকার, 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ। আর এই ক্ষতিপূরণের গালে, বা বলা ভালো এই ক্ষতিপূরণের ভাঁওতাবাজির গালে, আমাদের রাজ্য সরকারের এই ভাঁওতাবাজির গালে একটা সপাটে শব্দের চড় বসিয়ে দিয়েছেন সেই মেয়েটির বাবা। একটা মাত্র শব্দের সপাটে চড়, আর শব্দটা হলো না। ক্ষতিপূরণ চাই না। ক্ষতিপূরণ চেয়ে কি হবে? যে মেয়েটা চলে গেছে, সে কি ফিরে আসবে? বরঞ্চ যারা যারা সাথে জড়িত, তাদের হচ্ছে অত্যাচার করে, নির্যাতন করে মারা উচিত। ফাঁসি দিলে তো সে মরে গেল, কিন্তু না, তাকে টর্চার করা উচিত, যাতে অন্য মানুষ দেখতে পারে যে এই ধরনের কাজ করলে এই ধরনের শাস্তি পেতে হবে। তাহলে অন্য মানুষরা কিন্তু সচেতন থাকবে, এই সমস্ত কাজ করবে না। আর আমি একটাই অনেক অনেক স্যালুট জানাই তার ওই মেয়ে মৃত। তার আগে বলি, তার আত্মা শান্তি কামনা করতেছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যাতে সে স্বর্গবাসী হয়। আরেকটা জিনিস, তার বাবাকে অনেক অনেক স্যালুট এবং নমস্কার জানাই, কারণ ঠিকই আছে, ক্ষতিপূরণ দিয়ে কী হবে? বিচার চাই, সুষ্ঠু বিচার। টাকা হইলেই কি তার মেয়েকে তিনি পাবে? হয়তো কতদিন ভালো থাকতে পারবে টাকা নিয়ে, কিন্তু সে ওই টাকা আর তার মেয়ে এক হইলো? কোটি টাকা দিলেও তো সে তার সেই মেয়েকে সে ফিরে পাবে না। পাবে কি? পাবে না। ঠিকই করছে, স্যালুট জানাই, স্যালুট। বিচার চাই। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিছিল বের করেছিলেন, প্রতিবাদ মিছিল, বিচার চান তারা, এই বলে মিছিল বেরিয়েছিল। তো সেখানে একটা বিষয় দেখে বারবার যেটা মনে হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে, বয়সের কারণেই হোক বা রাজনৈতিক কারণে, আমাদের মুখ্যমন্ত্রী অনেক কিছুই বুঝে উঠতে পারছেন না, খুব জটিল লাগছে তার কাছে। তো কোনো অসুবিধা নেই, আমরা বরং একদম সহজ করে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যেমন দেখুন, মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রশ্ন এক। মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন যে এরকম একটা ঘটনা ঘটলো কি করে। মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন মিছিল থেকে আজ, যে আরজি করে যেখানে এতজন ডাক্তার কাজ করছেন, নার্সরা রয়েছেন, সেখানে এইরকম একটা ঘটনা, এত বড় একটা ঘটনা কি করে ঘটে গেল? তিনি বলছেন তিনি ভেবেই পাচ্ছেন না, তিনি বুঝতেই পাচ্ছেন না এটা কি করে ঘটে গেল। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আমাদেরও তো এটাই প্রশ্ন, যে এইরকম বড় একটা ঘটনা, এইরকম নৃশংস একটা ঘটনা কি করে ঘটে গেল, এবং এই কি করে ঘটে গেল সেটাই তদন্ত করে বের করার কথা ছিল আপনার পুলিশের। সেখানে আপনি প্রশ্ন করছেন যে এটা কি করে ঘটে গেল। বিষয়টা হচ্ছে, আপনি যিনি একাধারে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 in 1, তিনি যদি আজ আকাশ থেকে পড়ে বলেন যে মা ভেবে দেখেছো কি করে হয়ে গেল, আমি তো ভেবেই পাচ্ছি না, কিছু বুঝতেই পারছি না, তাহলে কাজ করুন, বরং আপনার চেয়ারটা ছেড়ে দিন। কারণ ওই চেয়ারটায় যিনি বসেন, তার কাজই হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া। সেই পলিটিক্যাল ইস্যুর ভিতর ঢুকে গেছে, সমস্যা নেই, নো কমেন্ট। ঠিক আছে, ভালোবাসি ইন্ডিয়ান মানুষকে, এইটাই এনাফ। পলিটিক্যাল বিষয়ে কোনো কথা বলবো না, শুনি, ভালো লাগতেছে।
সেই প্রশ্নের উত্তর দেওয়া। সেই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে চেয়ারটা ধরে শুধু শুধু বসে আছেন কেন? দ্বিতীয় কথা, আর স্পন্সর করা কিছু চ্যানেল হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে, যারা কেউ বিজেপি স্পন্সর্ড, কেউ সিপিএম এর স্পন্সর্ড। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, এই ধরনের কাজ কিন্তু প্রধানমন্ত্রী। পাশে কে? স্বস্তিকা না, না স্বস্তিকা না, ওর নাম কি? নায়িকা সায়ন্তিকা। আর কে কে আছে চিনি না। নীতি আয়োগের মিটিংয়ে নিজে বলেছেন সাইবার ক্রাইমের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। তা আপনার উপদেশ আমরা মানব, আমরা শক্তিশালী ব্যবস্থা নেব। কেন্দ্র যদি এই ব্যাপারে আইন করতে পারে, রাজ্যই বা কেন করবে না? করুন না দিদি, করুন করুন, আইন করুন। আমরাও তো আইনের জন্যই বসে রয়েছি। আইন যদি আসেই তাহলে কথা হবে, দেখা হবে আদালতে। এবং এখানেই বলতে হয়, এটা যেমন অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে আর রুটি সেকতে বেরিয়ে পড়েছেন কিছু মানুষজন নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। কিন্তু তাছাড়াও প্রচুর মানুষ আছেন যারা ভদ্রতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে যুক্তির সঙ্গে আপনার সঙ্গে কথা বলছেন, আপনাকে প্রশ্ন করছেন। আপনি কি সেই ভদ্রতার ধার ধারেন? আপনি সেই ভদ্রতার ধার ধারেন না। আপনার পুলিশের লাঠি কিংবা টিয়ার গ্যাস তাদের ছেড়ে কথা বলে না। আপনি এতদিন ধরে ওই চেয়ারে বসে থেকেও যদি চাঁদ আর চাঁদা মাছের পার্থক্য করতে না পারেন, চাল আর চাল কুমড়োর পার্থক্য করতে না পারেন, তাহলে আর কি দেখা হবে? পোড়া কয়লার জুই চালার তফাৎ যদি না বুঝতে পারেন, আপনাদেরও হয়তো কিছু শেখা হবে। যাই হোক, এরপরে আসি তৃতীয় কথায়। একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাই, একটু খেয়াল করে দেখবেন। জয় বিচার চাই, তাড়াতাড়ি বিচার চাই। জয় জয় বিচার চাই, তাড়াতাড়ি বিচার চাই। জয় জয় বিচার চাই, দোষীদের ফাঁসি চাই। জয় জয় বিচার চাই। প্রথম হচ্ছে এই ছবিটা, মা বোনের সম্মান আমাদের সবার সম্মান না, বিষয়টা একেবারেই তা নয়। মা বোন দিদি কাকিমা প্রত্যেকের সম্মান, প্রত্যেকের নিজের নিজের সম্মান, সকলের নয়। সকলের করে দিয়ে বিষয়টাকে লঘু করার মতো জায়গা একেবারেই নেই। আর সকলের করে দিলেই সেটা নিয়ে কেউ ভাবনা চিন্তা করে না। এই যেমন দেখুন, পাবলিক প্রপার্টি প্রত্যেকের রক্ষা করার কথা, কিন্তু সবার আগে যে কোনো ঘটনায় গিয়ে পাবলিক প্রপার্টি নষ্ট করে দেওয়া হয়। এবং যখন একটা ধর্ষণের ঘটনা ঘটে, একটি মেয়ে বা একটি মহিলার সঙ্গে সেই ঘটনা ঘটে, তখন মোটেই বলা হয় না যে আমাদের সবার ধর্ষণ ঘটেছে বা সমাজের সঙ্গে ধর্ষণ করা হয়েছে, এমন কথা বলা হয় না। এবং সেই মেয়েটি যার সঙ্গে ধর্ষণ হয়েছে তার দিকে আঙুল তোলা হয়, তাকে নিয়ে কুৎসা করা হয়, কুৎসিত ইঙ্গিত করা হয়, তার চরিত্র হনন করা হয়। তখন কিন্তু সকলের, সমাজের সকলের দিকে এই প্রশ্ন ওঠে না, সকলের চরিত্র হনন হয় না, সবাইকে নিয়ে কুৎসা করা হয় না, সবাইকে নিয়ে বাজে ইঙ্গিত দেওয়াও হয় না। কাজেই এই সকলের সম্মান, এই ধরনের স্লোগান ডাজ নট মেক সেন্স অ্যাট অল। এর পরের কথা হচ্ছে, আপনি আজ বলছেন ফাঁসি চাই, আপনাদের মিছিল থেকে আওয়াজ তোলা হচ্ছে ফাঁসি চাই। বেশ, প্রথমে আপনি যেটা চেয়েছিলেন যখন তদন্ত আপনাদের হাতে ছিল, এই রাজ্যের প্রশাসনের হাতে ছিল, তখন আপনি চেয়েছিলেন সময়। তারপর সম্মিলিত আবেগ দেখে আপনিও ঘুরে গিয়ে বললেন ফাঁসি চাই। বেশ ভালো কথা, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন যে আপনি আজ পর্যন্ত এই রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় কজনের ফাঁসি নিশ্চিত করতে পেরেছেন? আপনার প্রশাসন তদন্ত করে সমস্ত কিছু করে ফাঁসি নিশ্চিত করতে পেরেছে কটা ঘটনায়? এখনো তো এই রাজ্যের অনেক ধর্ষণের কেস পেন্ডিং রয়েছে, সেগুলোতে কি হচ্ছে? আজ আপনি বলছেন ফাঁসি চাই, আজ আপনি যে মুখে বলছেন ফাঁসি চাই, সেই মুখেই একদিন একটা ধর্ষণের ঘটনাকে সাজানো ঘটনা বলেছিলেন, তারপর আবার একটা ধর্ষণের ঘটনাকে বলেছিলেন এখানে লাভ অ্যাফেয়ারও থাকতে পারে। তাহলে দু নৌকায় পা দিয়ে তো আপনি চলতে পারেন না। আর হ্যাঁ, এসব কথা যখন বলেছিলেন সেগুলোর কিন্তু ভিডিও আছে, তখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না। আবার এরপরে একটা জায়গায় তিনি, আমার একটা কথা, মানে ভাই রে ভাই, যারা এগুলো খারাপ কাজ করে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট দিলে সমস্যাটা কোথায়? দিতে কি সমস্যা? তাদের নিয়ে নাটক করার কি আছে? হ্যাঁ, যারা এগুলো করছে ভাই, কেউ না কেউ করছে, কোনো পুরুষই তোই করছে রে, নাকি নাকি অন্য কেউ করছে? করছে তো, তাকে খুঁজে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে না? কেন হয় না ভাই? হ্যাঁ, রেপিস্টকে সব কিছু কেটে ফেলা দেওয়া উচিত। মানে কেন নাটক করার কি আছে? নাটক করার কি আছে? যে সাপোর্ট কেন করব? দর্শকের সাপোর্ট কেন করব? সে দর্শক করে থাকে, মানে দর্শক বলতেছি, সে দর্শন করে থাকে, তাহলে অবশ্যই তার শাস্তি হবে। নাটক করার কি আছে প্রিয়? বললেন যে রাম বাম শ্যামের চক্রান্ত সব। শ্যাম আবার কে কোথা থেকে যে জুড়ে গেল? আমার বাবার নাম শ্যাম। যাই হোক,
শুধু একটা কথা এখানে বলতে পারি, বিশাল বড় কবি তুমি, করোনা কো ক্রোধ, নোবেল প্রাইজ ছুঁড়ে দেব লুফে নিও, এটুকু শুধু অনুরোধ। নাটকের তো এখনো বাকি আছে। দিদি মঞ্চের উপরে মহিলারা সামনে থাকবেন, মহিলাদের নিয়ে তিনি মঞ্চে উঠেছেন। আপনি ভাববেন বাহ, ভালোই কথা, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা নেতা নেত্রী, সাংসদ, বিধায়ক, কর্মী সবাইকে নিয়ে উঠে পড়েছেন মঞ্চের উপরে, প্রতিবাদ করছেন, ভালোই তো ব্যাপার। কিন্তু এগুলো না গল্প। ক্যামেরাটা একবার মঞ্চ থেকে ঘুরিয়ে ওই ভিড়ের দিকে গেল, সেখানে দেখা যাচ্ছে পেছনে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু সামনে চেয়ার দখল করে বসে রয়েছেন কারা, বা দাঁড়িয়ে রয়েছেন একদম সামনের সারিতে ডিসগাস্টিং লাগে এগুলো দেখলে। বসু, মাঝখানে মনে হলো নির্মল ঘোষকেও একবার দেখলাম, এছাড়া অরূপ রায়, অরূপ বিশ্বাস, সৌগত রায়, সবাই মিলে তারা বসে রয়েছেন। মানে এইটাই হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী, তার প্রশাসন, তার মহিলাদের নিয়ে মিছিল, সবকিছুর গল্প। যে মেয়েরা সামনে থাকবেন, মহিলাদের মিছিল এটা দেখানো হবে, কিন্তু সেই ভিড় এনে দিয়েছেন, ভিড় আয়োজন করিয়ে দিয়েছেন এইসব দাদারা। সামনে রাখা হবে নারী শক্তি, সামনে বলা হবে নারী শক্তি, আর সামনের সারিতে বসে থাকবেন কারা না পেশি শক্তি। আর মঞ্চের উপরে যারা ছিলেন দেখেও ভালো লাগলো, বেশ অনেকদিন পরে দেখতে পেলাম যারা ছিলেন তাদেরকে, যেমন মহুয়া মৈত্র, এতদিন কোনো কথা বলেননি, হঠাৎ মাঝখানে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে টুইটারে একটি বক্তব্য শেয়ার করেন, এবং সেটাও আবার ইংরেজিতে। প্রশ্ন করুন যে কেন ইংরেজিতে? পশ্চিমবঙ্গের মানুষজন তো বাংলায় কথা বলেন, ইংলিশ মারো কেন? না, আসলে গোটা দেশ জুড়ে ওনার একটা ব্যাংক ভ্যালু আছে, তো গোটা দেশের সামনে ডিফেন্ড করতে হবে, ব্যাপারটা নিয়ে সাফাই গাইতে হবে, অতএব ইংরেজিতে তিনি কয়েকটা কথা বলেছেন। এবং তারই সঙ্গে অবশ্যই বলতে হয় রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা। আজও দেখলাম কান্না কান্না মুখ করে দাঁড়িয়ে রয়েছেন মঞ্চের উপরে। এর আগে উনি একটি শো করতেন, সেখানে এখনো করেন, এবং সেখানে বিভিন্ন সময় উনি অকারণে হেসে ফেলতেন, কারণেও হাসতেন, আবার অনেক সময় কেঁদেও ফেলতেন, এবং সেই কান্না দেখে অনেকে প্রশংসাও করতেন। সত্যি তো মেয়েদের এত দুঃখের কথা তিনি তুলে ধরেছেন, এবং মহিলাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। ভোটের আগে তো তিনি নিজেই বলেছিলেন যে মহিলাদের পাশে রচনা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না তো কে দাঁড়াবেন, মহিলাদের পাশে তিনি সব সময় রয়েছে। তো তিনিও হঠাৎ এতদিন চুপ করে থাকার পরে একখানা ভিডিও দিয়েছেন কিছুদিন আগে ফেসবুকে, সেখানে দেখা যাচ্ছে তিনি অদ্ভুতভাবে কান্নাকাটি করছেন, খুব কষ্ট পাচ্ছেন। কেন বলুন তো ম্যাডাম, কেন কষ্ট পাচ্ছেন, এবং তিনি কি প্রশ্ন করছেন? মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো, কেন হবে বলুন তো? কেন হবে বলুন তো? আমাদেরও এই একই প্রশ্ন ম্যাডাম, কেন হবে বলুন তো? আর এই প্রশ্নই যদি আপনি করেন, উত্তর কে দেবে? আপনি তো সাংসদ, আপনারই তো উত্তর দেওয়ার কথা। মেয়েদের সুরক্ষার জায়গাটা কোথায় সেই উত্তর তো আপনার খোঁজার কথা, আমাদের প্রশ্ন করে লাভ কি? আপনি যদি সেই উত্তর না জানেন, আপনি এক কাজ করুন, আপনি দিদিকে বলতে কন্ট্যাক্ট করুন। কারণ দেখুন, অন্য অনেকের তো দিদিকে বলো লাইনটা পেতে অসুবিধা হয়, আপনার নিশ্চয়ই ডিরেক্ট লাইন থাকবে। আপনি সোজা দিদিকে বলতে চলে যান, সেখানে গিয়ে ফোন করুন, এবং তারপর অপেক্ষা করুন। আপনাকে এবার বলো বললেই সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা করে দেবেন, আর যে উত্তরটা পাবেন আমাদের এসে প্লিজ জানিয়ে দেবেন, কারণ উত্তর দেওয়ার কথা আপনাদের। আর এছাড়াও মঞ্চে যারা আজকে ছিলেন, সায়নী, শশী, চন্দ্রিমা, জুন, শ্রীতমা, লাভলি, অদিতি, they were all spineless and without anything to say। এবং এই যে এতদিন পরে তারা রাস্তায় নেমে এসেছেন, প্রতিবাদ করছেন, মঞ্চের উপরে উঠে পড়েছেন, এইটাও তো বেশ পুরনো খেলা নয় কি? আজ বিরোধীদের তুলোধনা করা ছাড়াও, নিজেকে জাহির করা ছাড়াও, আরো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন একবার, চমৎকার কথা। কি তাই আমি বলবো, আমার সব জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, সিস্টাররা হোক, কর্মচারীরা হোক, সবাইকে যে আপনারা দয়া করে সবাই কাজে জয়েন করুন, মানুষকে পরিষেবা দিন। গরিব মানুষ সবসময় প্রাইভেট হাসপাতালে যেতে পারে না, তবুও তাদের 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ড আছে। গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পায় সরকারি হাসপাতালে। আর আপনারা তো স্বীকার করবেন, আপনাদের ডাক্তার করতে গেলে রাজ্য সরকারের কত টাকা খরচা হয়, আপনাদের ট্রেনিং দিতে হয়, আপনাদের শিক্ষিত করে গড়ে তুলতে হয়, আর আপনারা খুব ভালো কাজও করেন। সেই কাজটাকে আমরা সমর্থন করি। অনেক সময় আমি দেখেছি সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের উপর ডিপেন্ড করে। আপনাদের জন্য এত টাকা খরচ করছেন উনি, আর আপনারা এইসব বলছেন, আপনারা এসব করছেন। তাহলে আরো তারা কি কি করছেন একবার একটু শুনিয়ে রাখি। IMA, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার, আগামীকাল শনিবার ভোর 6টা থেকে রবিবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টা দেশ জুড়ে চিকিৎসকরা ধর্মঘটের ডাক দিয়েছেন, তারা কোনো কাজ করবেন না। এমার্জেন্সি পরিষেবা, এই এমার্জেন্সি পরিষেবা ছাড়া আর কোনো রকম পরিষেবা চিকিৎসকরা দেবেন না।
এক একটা সময় আসলে কি হয় বলুন তো, যে প্রথমেই বলছিলাম যে ওনার বুঝতে অসুবিধা হচ্ছে অনেক ক্ষেত্রেই। অনেক সময় না এত টাকা খরচ করেছি, এত আপনাদের জন্য করছি, আপনারা কেন বুঝছেন না, আপনারা কেন এইসব করছেন, এ সমস্ত বলে কাজ হয় না। অনেক সময় টাকা পয়সার হিসেব বাদ হয়ে যায়, অনেক সময় নিজের হিসেবটা শুধু নিজেকে বুঝে নিতে হয়। আর একদম শেষে বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল দুজনেই যে বক্তব্য সামনে রেখেছেন, তাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা তো সব ভালো করেই কাজ করছিলাম, আমরা তো একদম খুব ট্রান্সপারেন্ট ভাবে স্বচ্ছতার সঙ্গে ইনভেস্টিগেশন করছিলাম, আমাদের একটাই লক্ষ্য ছিল আমরা এই কেসটা একেবারে সমাধান করে দেবো এবং দোষীদের শাস্তি দেবো। তারপর তো কি আর করবো, আমরা সিবিআই এর হাতে চলে গেল গোটা বিষয়টা, তাই না? সিবিআই এর হাতে চলে গেল, কি আর করবেন আপনারা। কিন্তু এই আরজি করের ঘটনাটা ঘটার আগে এবং পরে দুটো ঘটনা ঘটেছে, দুটোই বর্ধমানের খবর সামনে এসেছে। 7ই অগস্ট বর্ধমান থেকে একটি ধর্ষণের খবর সামনে এসেছে, অভিযোগ করা হয়েছে, এবং 14ই অগস্ট রাতে বর্ধমানে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে গলার নলি কাটা অবস্থায়। কে মারলো, কেন তিনি ওখানে গেছিলেন, কি না হয়েছিল, সেগুলো পুলিশকে তদন্ত করে বের করতে হবে। তাহলে এই দুটো কেস তো এখনো এই রাজ্যের পুলিশের হাতেই রয়েছে, এগুলো তো সিবিআই এর হাতে চলে যায়নি। তাহলে এইখানে আপনারা দারুণ তদন্ত করে 7 দিনের মধ্যে বিচার এনে দিন না এই মানুষগুলোকে, আপনারা শাস্তি দিন না এই সমস্ত কেসগুলোয় দোষীদের, এবং দেখিয়ে দিন কি ভালো কাজ আপনারা করছেন। একদম আজকে পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাবেন এই পর্ব সম্পর্কে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার ভাই। প্রথমে একজন ইউটিউবার দেখলাম এত সুন্দর করে কথা বলে, সিরিয়াসলি আমার সঙ্গে কে একমত সে কমেন্ট করে বলো। আর তার চ্যানেলে যদি এখনো না যাও অবশ্যই ভিজিট করো। আসলে সে অনেক পপুলার কলকাতায়, যেহেতু বাংলায় ভিডিও করে, হিন্দিতে করলে তো সেই। তো ওনার কণ্ঠে হচ্ছে কবিতাও খুব সুন্দর শোনা যাবে, কতটা স্পষ্ট কথা বলে, কোনো জায়গায় এরম নাই। তা যাই হোক, বাদ দাও, তো আসল টপিকে আসি। তো এই যে বললো যে হচ্ছে বর্তমানে এরকম হয়েছে, তো কিছু একটা করেন না, এটা একটু প্রমাণ করেন যে ইউ দ্য বেস্ট, রাইট? তো প্রমাণ করেন এবং আসল অপরাধীকে শাস্তি দিন না, যাতে অন্যরাও ভয় পাক। রেপিস্ট যারা রয়েছেন তারা ভয় পাক এরকম শাস্তি দেখে। নির্যাতন করে করে শাস্তি দেওয়া উচিত, একবারে ফাঁসি দেওয়া উচিত নয়। আমি অনেক জানাচ্ছি, শুধু ইন্ডিয়া না, পুরো বিশ্বে চলে, আমাদের নিজের দেশের বাংলাদেশেও কিন্তু এমন হয়। আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এদের। এটা কেন কি বাইরে ভাই, নলি কেটে ফেলা গেছে ভাই, এটা কিছু করেন না, কিছু বলার নাই গাইস। এ সমস্ত মানুষদের আসলে কুচি কুচি করে জনগণের হাতে দেওয়া উচিত, জনগণ ওদের মারবে আইন যদি কিছু না করতে পারে। সব দেশের আইনের প্রতি আমার বিশ্বাস আছে আর আশা রাখি তারা সুষ্ঠু বিচার দিবে। আর একটা জিনিস খুব ভালো লাগছে, সেলুট জানিয়ে আঙ্কেলকে, আঙ্কেল আপনার মেয়ে তো কখনোই ফিরে আসবে না, না ফেরার দেশে চলে গেছে। টাকা দিয়ে তো আপনার ভালোবাসা আপনার মেয়েকে আপনি পাবেন না। সে সুন্দর কথা বলছে যে আমি 10 লক্ষ টাকা চাই না, আমি চাই জাস্টিস। আমার মেয়ের সাথে ঘটে গেছে, তার সঠিক শাস্তি চাই যারা এই শাস্তির সাথে যুক্ত ছিল, ঠিক আছে? ভগবান সবাইকে রক্ষা করো, আর সবাই ভালো থাকবেন, সেফ রাখবেন নিজের পরিবারের যারা মা বোন রয়েছেন তাদের সেভ করবেন, ভালো থাকবেন। নমস্কার। আর আমার চ্যানেলে যাও, ভিজিট করো, আর দিদি চ্যানেল সাবস্ক্রাইব করো। ওকে, নমস্কার, জয় শ্রীরাম, লাভ ইউ।